বর্তমানে যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরপিএফ এর কনস্টেবলের প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেট থেকে আমরা আজকে 35 দাগের থেকে এই প্রশ্নগুলো সমাধান করব। আগের ক্লাসে কিন্তু আমরা একের দাগের থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করেছি। এখন আমরা 35 দাগের প্রশ্নতে সমাধান করব। তো আমরা তার জন্য এটা একটু জুম করে বড় করে নিলাম। এখন জুম করে বড় করে নেওয়ার পরে এখানে দেখুন 35 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা সমাধান করব। আপনারা দেখছেন আর এডুকেশন স্কুল। এখন যে প্রশ্নটা দেখছেন সেটি কিন্তু এ সপ্তাহের কর্মসংস্থান। আর এই কর্মসংস্থান থেকে আমরা 35 দাগের অঙ্ক থেকে সমাধান করব। চলুন চলে যাই আমরা প্রথম প্রশ্ন কি আছে দেখি। তার জন্য আবার একটু বড় করে নিচ্ছি। তো বড় করে নেওয়ার পরে প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা দেখব। তো এখানে প্রথম প্রশ্ন কি আছে, তো 35 দাগের প্রথম প্রশ্ন আছে পাখি ইস্টু ডানা ইস্টু মাছ ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। এখানে আছে কিন্তু সাঁতার, এখানে আছে পাখনা, এখানে আছে কানকো, এখানে আছে ডানা। তো আপনার এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু খুবই সোজা। তো এখানে আমরা যদি একটা কাজ করি দেখি, এখানে যদি পাখি ইস্টু ডানা হয় তাহলে মাছ ইস্টু হবে কিন্তু আপনার পাখনা, কারণ পাখির ডানা মিলে আকাশে ওড়ে। তেমনই বিদ্যাগে পাখনা, এই মাছ কিন্তু পাখনার সাহায্যে সাঁতার কাটে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 36 দাগের প্রশ্নে চলে যাব। আকাশ ইস্টু নীল, গোলাপ ইস্টু কি? এখানে আছে নীল, এখানে আছে কমলা, এখানে আছে লাল, আর এখানে আছে বেগুনি। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু আকাশ যেমন নীল হয় গোলাপ তেমন লাল হয়, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। বলে না লাল গোলাপ, সেটা কিন্তু এই সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 37 দাগের প্রশ্নে চলে যাব। গোলাপ ইস্টু পদ্ম, সোনা ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তো গোলাপ এবং পদ্ম দুটোই কিন্তু ফুল, আর এই সোনা ইস্টু এখানে লোহা, ইউরেনিয়াম, তামা, রূপা। তো সোনা আর রূপা এটা কিন্তু গহনার কাজে লাগে। গোলাপ এবং পদ্ম দুটি কিন্তু ফুল, এর গহনা তৈরিতে সোনা এবং রূপা দুটোই লাগে, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর, সোনা ইস্টু রূপা। তো আমরা 37 দাগ পর্যন্ত প্রশ্ন দেখলাম, এবার আমরা 38 দাগের প্রশ্নে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখন 38 দাগের প্রশ্ন কি আছে দেখব। 38 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, তিনটি সংখ্যার গড় 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সব থেকে ছোট সংখ্যাটি কত? তো আমি সব থেকে ছোট সংখ্যাটা নির্ণয় করব। তো সব থেকে ছোট সংখ্যাটা আমার যদি নির্ণয় করতে যেহেতু বলেছে, তাহলে এখানে দেখুন, এখানে আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি। দেখুন আমি আজকে প্রথম একটা প্রসেস, যেটা এমনি সবাই আপনারা এরমভাবে করেন, সবাই এই প্রসেসে করবে, কিন্তু এর পরে যে শর্ট টেকনিকটা দেখিয়ে দেবো সেটা থেকে আপনারা অবশ্যই কিছু শিখবেন। সেটা হচ্ছে আমরা প্রথম যে টিপসটা দেখাচ্ছি সেটা দেখুন, অঙ্কের মেথডে যাচ্ছি। তৃতীয় সংখ্যাটি মনে করুন এক্স, তৃতীয় এটা মনে করুন এক্স, তৃতীয় সংখ্যা এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে? দ্বিতীয় সংখ্যাটা এখানে বলেছে দ্বিতীয়, এখানে দ্বিতীয় সংখ্যাটি, এখানে বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তৃতীয় সংখ্যাটি 3 গুণের থেকে 10 কম, তা 3 গুণ মানে তৃতীয় সংখ্যাটির 3 গুণ থেকে, অর্থাৎ এক্সের 3 গুণ মানে 3x, তার থেকে 10 কম, বিয়োগ 10। তাহলে এটা দ্বিতীয় সংখ্যা গেল, এটা দ্বিতীয় সংখ্যা গেল, তাহলে প্রথম সংখ্যা কি হবে? তো প্রথম সংখ্যা এখানে বলেছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। দ্বিতীয় সংখ্যা কোনটা? তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 3x-10। তো 3x-10 আমি কিন্তু এখানে দিলাম। তো 3x-10 থেকে কত বেশি? 10 বেশি, তো এখানে যোগ 10 দিয়ে দিলাম। তাহলে দেখুন আমরা তৃতীয় সংখ্যা পেলাম x, দ্বিতীয় সংখ্যা পেলাম 3x-10, আর প্রথম সংখ্যা পেলাম কিন্তু 2 × 3x-10 প্লাস 10। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে যদি আমরা একটা ক্যালকুলেশন বার করি তাহলে এখান থেকে বলতে পারবো 3 × 6x আর 10 × 20, -20, তার থেকে +10 বাদ দিলে -10 থাকে। তাহলে আমরা তিনটি সংখ্যা পেলাম কত? একটা এক্স, একটা 3x-10, আর একটা আছে 6x-10। তো এই তিনটি আমরা যোগ করব। যোগ করে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু গড় যেটা হয় সেটা কিন্তু সেটা সমান 80 পাবো। তাহলে আমরা এটা যোগ করি। তো এখানে 3x আর এই একটা এক্স, 4x, 4x আর 6x, 10x, আর এই -10 আর -10, দুটো -10 মানে -20। তাহলে 3 এর একে 4 আর 6, 10x, 10x -20 সমান সমান, আমরা তিনটি সংখ্যার যেহেতু গড় 80, তাহলে 3 8 24, 240 লিখতে পারি। এখানে যেহেতু মোট করেছি তো এটা সমান 240 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা
এক্স সমান সমান বার করতে পারি কি, এই 20টা ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, সেই ক্ষেত্রে 260 হয়ে যাবে, 240টা, আর এই প্লাস মাইনাস করে ওই সাইডে গেলে প্লাস করে হবে, তা 260 হবে, আর এই 10টা নিচে চলে যাবে, 10টা নিচে যাওয়া মানে এই শূন্যটা আর এই শূন্যটা আমরা কেটে দিলাম, তাহলে 26। এক্স সমান সমান কত হচ্ছে, এক্স সমান সমান 26। তো এক্স সমান সমান 26 হলে এটা তৃতীয় সংখ্যা হচ্ছে 26। তাহলে এখানে 3 26 78, মানে দ্বিতীয় সংখ্যা হবে 3 26 78, 78 থেকে 10 বাদ দিলে 68। তৃতীয় সংখ্যা যেহেতু এক্স এর মান 26 বেরিয়েছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, 6 26 কত, 6 24 156, 156 থেকে 110 বাদ দিলে 146। তাহলে দেখুন প্রথম সংখ্যা 146, দ্বিতীয় সংখ্যা 68, তৃতীয় সংখ্যা 26। তো আমাদের এতদূর করা লাগে না, ওই এক্স এর মান বার করলে সেটাই হচ্ছে তৃতীয় সংখ্যা। তো তৃতীয় সংখ্যা 26, অর্থাৎ দ্বিত্বাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। এটা গেল কিন্তু অঙ্কের ক্যালকুলেশনের হিসাবে। এখন যদি আপনাকে বলা হয় যে যদি আপনি অন্যভাবে করতে চান, তাহলে আপনি এটা এইভাবে করতে পারেন। একদম সরাসরি আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে দেখুন 26টা খুব শীঘ্রই বেরিয়ে যাবে। এখানে বলেছে ছোট সংখ্যাটি কত, তা ছোট সংখ্যা নিশ্চিতের মধ্যে আছে, তা আপনি 26 ছোট সংখ্যা ধরলে সেটা হচ্ছে তৃতীয় সংখ্যা। এই এখানে বলেছে ছোট সংখ্যাটি কত, তাহলে এখানে বলছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে আমি যদি মানে 26 ধরি, তৃতীয় সংখ্যা 26 ধরি, তাহলে আমার দ্বিতীয় সংখ্যা কত হবে, তৃতীয় সংখ্যার 3 গুণ, মানে 3 26 78, 78-এর থেকে 10 কম, তার মানে 68 হবে। তো আমি 68 দিয়ে দিলাম। আর প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে 68 দিনও 136, 68 দিনও 136, তার থেকে 10 বেশি, তাহলে 146, তাহলে এটা 146। দেখুন এই তিনটি সংখ্যার যোগফল করলাম বাই 3, তাহলে কিন্তু গড় বেরিয়ে গেল। তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে, যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 240। এটা যোগ করলে 240 আর নিচে হয়ে যাবে 3। তো এটা যদি আমরা কাটি তা দেখুন 80 হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে সহজে এই অঙ্ক বার করা যায়, অন্য কোনো নিয়ম ধরতে হয় না। তো 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 26। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 39 দাগের প্রশ্নে। 39 দাগের প্রশ্ন কি আছে আমরা দেখব। তো 39 দাগের যে প্রশ্নটা আছে তার জন্য আমরা একটু উপরে তুলে নিলাম। এখন 39 দাগের প্রশ্ন আছে, দেখুন যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল। তো কিছু না, আপনি এখানে বলছে দেখুন সরল সুদে 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল এবং সুদের অনুপাত কত, 5:2। তাহলে আমরা আসল আর সময় আসল ও সুদের অনুপাত বলেছে, আসল সমান মনে করব পি, আর সুদ আছে PTR/100, তাহলে পি ইন্টু টি। টি কত, টি কিন্তু বলিনি, এখানে টি কিন্তু বলেনি, এটা নির্দিষ্ট সময় বলেছে, তা টিটা টি ধরবো, ইন্টু আর কত 4%, PTR/100, এটা কিন্তু সুদের সূত্র, P/PTR/100। পি হচ্ছে আসল, এখানে বলেছে না আসল ও সুদের অনুপাত, তা আসল ওপরে দিলাম, সুদ এই যে দিলাম, এর অনুপাত কত বলেছে, এর অনুপাত বলেছে 5:2, অর্থাৎ 5/2। এখন এটার থেকে আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব, এই 4 আর এই 100 কাটবো, 4 2500 করব, আর এই যে এই পি আর এই পিটা কেটে দেবো, তাহলে এই 25টা উপরে চলে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 25/টি, 25টা উপরে চলে গেল, 25/টি পাচ্ছি, আর এটা সমান সমান পাচ্ছি কত, 5/2। তাহলে এই 5 আর এই 25 কাটবো, 5×5 = 25, তাহলে টি সমান সমান কত পাচ্ছি, 5 × 10। তো দেখুন এর সঠিক উত্তর হচ্ছে 10 বছর। এখানে দেখুন এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 40 দাগের প্রশ্নে। 40 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার ওই মিশ্রণে কত ডেটল মিশালে সেই মিশ্রণে 75% জল থাকবে। সুন্দর একটি প্রশ্ন কিন্তু। 40 দাগের এই প্রশ্নের সঠিক উত্তর কীভাবে বার করব আমরা, তাহলে এখানে দেখুন ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, তাহলে এই 80% জল আছে, যদি 100 লিটার মিশ্রণ থাকে তাহলে 80 আপনার 80 জল, ডেটল 20,
তাহলে 20:80। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে এখানে 2 একে 2 আর 4 দিনও 8, তাহলে 1:4 হয় কিন্তু 1:4। এটা কি ডেটল আর জলের অনুপাত হচ্ছে 1:4। তাহলে 60 লিটারে কত ডেটল মেশালে সেই মিশ্রণ 75% জল হবে। তাহলে এখানে আমরা 60 লিটারে কতটা আমরা ডেটল পাবো? 60 লিটারে ডেটল পাবো হলো 12 লিটার। 60 লিটারে 12 লিটার মানে এই অনুপাতে যদি আমরা ভাগ করি তাহলে 60 লিটারে ডেটল পাবো 12 লিটার। জল পাবো কতটা? জল পাবো হচ্ছে 48 লিটার। 48 লিটার জল পাবো। এখন বলেছে এই মিশ্রণে কতটা ডেটল মেশাতে, ডেটল কতটা মেশাবে, তার ডেটল আমি x লিটার মেশাবো, তাহলে এখানে প্লাস এক্স। এইটা যদি মেশায় তবে আমার এই অনুপাত হবে কত? 75% জল থাকবে। তার মানে 75% জল থাকবে মানে জল থাকলে 25% কিন্তু ডেটল থাকবে। তাহলে আমরা 25টা উপরে দেবো, আর ডেটলের মাপ হচ্ছে 75, সেটা কিন্তু আমরা নিচে দেবো, কারণ ডেটল এটা। তাহলে এখানে আমি কি করব? 3 25 75 করব, আর 3 আর এই 48 কাটলে হয়ে যাবে 3 16 48। তাহলে 12 প্লাস এক্স সমান সমান 16। তাহলে এক্স সমান সমান 16 থেকে 12 বাদ দিলে 4 হয়, তাহলে এর দাগ হবে সঠিক উত্তর। এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হবে কিন্তু 12 প্লাস এক্স সমান সমান 16। তারপরে এক্সের মান 4 এসে যাবে, এক্স সমান সমান 4 এসে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 41 দাগের প্রশ্নে চলে যাব। 41 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন থেকে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনের দৈর্ঘ্য কত? তো ট্রেনের দৈর্ঘ্য আপনি কিভাবে নির্ণয় করবেন? এই 60 কিমি/ঘন্টা আছে, এটাকে আমরা মিটার/সেকেন্ডে প্রকাশ করব। 60 ইন্টু কত? 5/18। এইটা সমান সমান এস সমান সমান ডি/টি। ডি হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরবো এক্স, আর টির মান হচ্ছে কত? 15। তো এখান থেকে আমরা খুব সহজে কিন্তু এটা সমাধান করতে পারি। কেমনভাবে সমাধান করতে পারি তা আমরা দেখছি। এখানে 3 6 18, মানে 3 দিয়ে যদি কাটি তাহলে 6, এই 6 দিয়ে যদি কাটি তাহলে 3 6 18, আর 6 10 60। আর এই 3টা দিয়ে যদি এটা কাটি তাহলে 3 5 15। তাহলে এখানে 5 10কে 50, 50কে 5 দিয়ে গুণ করলে 5 50 250, অর্থাৎ এক্স সমান সমান হয়ে যাবে কিন্তু 250। এক্স সমান সমান 250। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 250। ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে 250 মিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 42 দাগের প্রশ্নে। তো 42 দাগের যে প্রশ্নটা আছে সেটা কিভাবে সমাধান করব? তো এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেকের কত টাকা বেশি দিতে হবে? তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন? এটা কিন্তু আপনার সবচেয়ে একটা বড় কথা হচ্ছে আপনাকে কিছু আহ, মানে শর্টকাট টিক্স মেনটেন করতে হবে। যেমন আহ, এখানে বলছে কি এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, তাহলে প্রত্যেকে কত দেবে? তাহলে R/M সেটা কিন্তু দেবে, তাহলে R/M আমি এখানে দিয়ে দেবো R/M। আচ্ছা, এবার বলছে যে যদি তাদের মধ্যে 4 জন চলে যায়, যদি 4 জন চলে যায় তার বিষয়টা আবার একটু খারাপ দেখাবে, মানে সেই জিনিসটা একটু বেশি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কি হবে? সেই ক্ষেত্রে হবে কিন্তু আহ, সেই ক্ষেত্রে আপনার হবে R/M-4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে একটু বেশি টাকা দিতে হচ্ছে। এবার বলছি কি, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেকের কত টাকা বেশি দিতে হবে? তো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে বেশি দিতে হচ্ছে। এবার কত টাকা বেশি দিতে হচ্ছে? তাহলে এখানে আপনার আম, এই যে এইটার থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমার সেটা উত্তর বেরিয়ে যাচ্ছে, তো আমি এটা বিয়োগ করে দেবো, এপাশে এটা বিয়োগ করে দেবো, R/M করে দেবো। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে আমরা কি পাবো? খুব সহজে আমরা M/M-4 করতে পারবো। M/M-4, তাহলে M-4 আছে, তাহলে আর এর সাথে RM করতে পারবো, মাইনাস এই আর এর সাথে গুণ করলে RM, মাইনাস মাইনাসে প্লাস 4R।
তাহলে এখানে এই RM আর এই RM কাটে, তাহলে এখানে হয়ে যায় কি এই 4R উপরে চলে যায়, উপরে থাকে, আর নিচে হয় m² মাইনাস 4m। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু এখানে এই যে এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। আমরা 44 দাগের প্রশ্নে চলে যাব। 44 দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতের চতুর্থ ভগ্নাংশটি কত? এই অনুপাতের চতুর্থ ভগ্নাংশটি 1/3, 1/6, 1/9। তাই এই অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো আমি এখান থেকে অনুপাতে বার করলে 1/3 ইস টু 1/6 ইস টু 1/9 ইস টু এক্স। এই এক্সের মানটা আমার বার করতে হবে। তো এখান থেকে আমি সরাসরি এরম লিখতে পারি 1/3 ইন্টু 6/1, এটা উল্টে যায়, সমান সমান 1/9 ইন্টু 1/x। এখানে শুধু এক্স মানে এক্সের নিচে একটা এক আছে, সেই একটা কিন্তু উল্টে যায় গুণ হয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমরা 3 দিনও 6 করতে পারি। আর এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা 9x রাখতে পারি, 9x। তো 9x, আর এখানে যদি আমরা 9x-এর সঙ্গে 2 গুণ করি তাহলে 9 দিনও 18x হয়ে যায়। তা 18x সমান সমান এখানে 1 দাঁড়ায়, কারণ এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে x সমান সমান আমরা কী লিখতে পারি, কি x সমান সমান লিখতে পারি 1 এই 18টা নিচে চলে যায়। আপনারা অবশ্যই জানেন এদিক থেকে যখন x এর থেকে 4ই যায় তখন এটা কিন্তু নিচে চলে যায়। তাহলে 1/18 হবে। তো এর দেখা হবে সঠিক উত্তর। সুন্দরভাবে এসব অঙ্ক সমাধান করা যাবে। আমরা 45 দাগের অঙ্কে চলে যাব। 45 দাগের যে অঙ্কটা আছে দেখুন কত সুন্দর একটা অঙ্ক আছে। একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 1000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটা 7 দিনে, এখানে 7 দিন হবে না, এখানে আপনার 9 দিন হবে। 9 দিনে 1000টির এখানে বাল্ব, এখানে বাল্ব তো 1000টি বাল্ব তৈরি করতে তৈরি বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন করতে? তো দেখুন 45 জনে ওই 1000টা করতো 12 দিনে, কিন্তু 9 দিনের মধ্যে ওই 1000 বাল্বটা তৈরি করতে হবে। তাহলে এইখানে একটা ঐকিক নিয়ম করবেন। ঐকিক নিয়মে সবসময় মনে রাখবেন লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে পার্থক্যটা সবসময় ব্যস্ত অনুপাত হয়, অর্থাৎ বেশি হয়ে যায়, গুণ হয় সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হবে 45 জন যদি বলছে, যেহেতু এখানে দিন লোক সংখ্যা চেয়ে কতটা লোক লাগবে, তাহলে আপনাকে বলতে হবে 12 দিনে লোক লাগে 45 জনের, তাহলে একদিনে বেশি লাগবে, সেই ক্ষেত্রে আপনার 45 ইন্টু 12 হবে। আর এই যে 9টা আপনার নিচে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 5 নং 45 হয়ে যাবে। আবার একবার বলে দিচ্ছি, 12 দিনে লোক লাগে 45 জন, একদিনে বেশি লাগবে, তাই 45 গুণ 12 হলো। 9 দিনে তখন 9টা নিচে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনি যদি সরল অনুপাত ব্যস্ত অনুপাত ধরে করেন তাহলে এখানে দিন সংখ্যা লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে, সেই ক্ষেত্রে ওপরের দুটো গুণ হবে। আর যদি আপনি ঐকিক নিয়ম ধরে করেন তাহলে আপনাকে এরমভাবে বলতে হবে 12 দিনে করতে পারে 45 জনে, একদিনে করে 45 ইন্টু 12, আর 9 দিনে করে 45 ইন্টু 12/9। তো সেটাই কিন্তু আমরা এখানে দিয়েছি। এখন এটাকে হচ্ছে 5 নং 45, তাহলে 5 বারম 60, 5 বারম 60। এখন বলেছে এইখানে কিন্তু 60 জন লোক কিন্তু ওই কাজটা, 60 জন লোকে কিন্তু ওই কাজটা মানে 1000টি বাল্ব তৈরি করতে পারবে এই 9 দিনের মধ্যে। এখন প্রশ্নে আপনাকে কি বলেছে, এখানে কিন্তু 60 আছে, 60 যদি আপনি উত্তর দেন তাহলে কিন্তু আপনার হবে না। এখানে বলেছে যে আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে। এই আরও কতটা অতিরিক্ত লোক লাগবে বলেছে, সেটা আপনার আছে কজন, 45 জন, লাগবে কজন, 60 জন, তাহলে আর কতজন লাগবে এখানে, তাই 45টা বিয়োগ করে দিতে হবে। এটাই কিন্তু এখানে অঙ্কের মূল নিয়ম। তো এখান থেকে 15 বেরাবে, তাহলে এই 15 জন লোক আরও বেশি নিয়োগ করতে হবে, অর্থাৎ দ্বিধাগ হবে সঠিক উত্তর। এই জায়গায় কিন্তু আপনাদের ভুল হয়, আশা করি আর ভুল হবে না। আপনারা দেখছেন আর এডুকেশন স্কুল। যদি আপনি অঙ্কে এক চান্সে পাশ করতে চান, অঙ্ক এবং রিজনিংয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এবং আপনি যদি রেলের গ্রুপ ডি পরীক্ষা যেটা আপনার
23 জানুয়ারি থেকে ফর্ম ছাড়ছে, আপনি দরখাস্ত করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেটা যদি আপনি একসঙ্গে করতে চান, মানে এক চান্সে আপনি পাস করতে চান, তা অবশ্যই আরও টিউশন স্কুলে হাত ধরতে হবে, নইলে অঙ্ক এবং রিজনিং আপনি কাঁচা থেকে যাবেন। এখানে কিন্তু নিয়মিত আমরা ক্লাস শুধু করাই না, সঙ্গে আমরা একটা করে মক টেস্ট নিই। তো প্রতিদিন একটি করে মক টেস্ট আমাদের থাকবেই। তো এরকম আপনি যদি ক্লাস পেতে চান এবং আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চান, তাহলে অবশ্যই 85 39 82 506 এই নাম্বারে ফোন করবেন। ফোন করুন আর এডুকেশন স্কুলের সঙ্গে কথা বলুন। আপনার বলে দেবে, পথটা বলে দেবে আপনি কিভাবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। আমি 46 দাগের এই প্রশ্নটা দেখব। 46 দাগের প্রশ্ন দেখব, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? তো 20% হ্রাস করা মানে কি? 80/100। বিষয়টা তো তাই, 100 হলে 80-তে নিয়ে যেতে হবে, তাহলে 20% কিন্তু হ্রাস হয়ে গেল। তো যদি আমি এটাকে যদি তাই করি, অর্থাৎ এই শূন্য এই শূন্য করব, আর এখানে 4 দিনও 8 করব, এখানে 5 দিনও 10 করব, এটা সমান সমান হয়ে যাবে 4/5। তো আপনি ভালো করে বুঝবেন, 4 হলে তবেই কিন্তু 5, অর্থাৎ আপনার 4 সমান সমান 5। এটা কিন্তু এখানে তাই বোঝাচ্ছে। বলছি কি যে 20% হ্রাস করতে হয়, তা 20% হ্রাস করতে হয় মানে 4/5 হয়। তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? তাহলে 4 সমান সমান 5 হলে 1 সমান সমান হয়ে যাবে কিন্তু 5/4। আর 100 সমান সমান আপনাকে কি করতে হবে? তাহলে গতিবেগ কত বাড়বে সেখানে বোঝা যাবে। তো এখানে 4/25 তাহলে এখানে 5/25 125। আগে ছিল কত? আগে ছিল 100, এখন কিন্তু 125 করতে হবে। তাহলে কত বাড়াতে হবে? তা এর থেকে 100 বিয়োগ করুন, বিয়োগ করলে হবে কত? 25। তো এই 25% আপনার বেগ কিন্তু বৃদ্ধি করতে হবে, গতিবেগ 25% বৃদ্ধি করতে হবে, তবেই কিন্তু এই প্রশ্নের উত্তর সঠিক হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 46 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা 47 দাগের এই প্রশ্নে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 47 দাগের প্রশ্ন হচ্ছে, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। সরল সুদে বিনিয়োগ করো 3 বছরের জন্য। যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করতে হতো, তবে তাকে এত টাকা বেশি পাওয়া যেত। আসল বা প্রিন্সিপাল কত? তো এখানে আপনি কিছু না, এখানে এসব জিনিস একটু আপনাকে ভয় খাওয়ানোর জন্য দিয়েছে, আপনি কিছু করবেন না। এখানে বলছে কি 5,100 টাকা বেশি পাওয়া যেত, মানে সুদটা 5,100 টাকা পাওয়া যেত। এর প্রিন্সিপালটা আপনি এখান থেকে সহজে নির্ণয় করতে পারবেন। প্রিন্সিপালটা মনে করুন পি। সুদের সূত্র কি? PTR/100। টি কত? টি হচ্ছে 3 বছর। আর কত? ওই 1% বলেছে বেশি, ওই একই, বাই 100। এটা সমান সমান কত? এই 5,100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 5,100 এটাই হচ্ছে সুদ। তো এই 3 আর এই 5,100 যদি আমরা কাটি, তাহলে এখানে হয়ে যাবে 3×17=51, অর্থাৎ 17 পিছনে দুটো শূন্য। আর এখানে পি পি সমান সমান তাহলে কী হবে? 100-র সঙ্গে এই 17 পিছনে দুটো শূন্যটা গুণ হয়ে যাবে, তাহলে 17 পিছনে মোট কটা শূন্য হবে? 4টি শূন্য হবে। তাহলে এই 1,70,000 কিন্তু এই প্রিন্সিপাল অর্থাৎ আসল। দেখুন এখানে এর দাগ হবে সঠিক উত্তর, 1,70,000। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান হয়। আমরা 48 দাগের প্রশ্নে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু হলেও উপরের দিকে তুলব। একটু হলেও উপরের দিকে তোলার পরে আমরা দেখব 48 দাগের অঙ্ক কী আছে। যদি একটি রাস্তার 3.45 কিমি হয়, তবে ওই রাস্তার 2/5 দৈর্ঘ্য কত? 3/5 দৈর্ঘ্য যদি 45 কিমি হয়, মোট রাস্তা দিয়ে আমি 1 অংশ ধরি, তাহলে কি হবে? তাহলে 3/10 সমান 45, তাহলে 1 অংশ সমান সমান কত? তা 45 ইন্টু 10টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 15। আর এখানে 15 আর যদি 10 আপনি গুণ করেন, তাহলে কত হবে? 150। তাহলে এই 150 কিন্তু ওই রাস্তাটার মোট দৈর্ঘ্য। তার 2/5 কত হবে? তার 2/5 কিন্তু 2/5। এখানে আমরা যদি কাটি, তাহলে 30 হয়ে যাবে। আর 30 আর 2 যদি আমরা গুণ করি, তাহলে 30 দিনও 60 হয়ে যাবে। তাহলে 60 কিমি কিন্তু ওই রাস্তাটির 2/5 দৈর্ঘ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন, এর দাগ হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু আমরা সমাধান করতে পারি। আমরা 49 দাগের অঙ্কে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এখন 49 দাগের যে অঙ্কটা আছে, এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরে চা, 150 টাকা কেজি দরে চা এর সঙ্গে 2:5 অনুপাতে মেশান। তারপরে ওই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে
তিনি বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত? তো ভালো করে বুঝবেন, 2:5, মানে 2 কেজি আর 5 কেজি নিয়েছে, নিয়ে বিক্রি করেছে, মানে তো 250 কেজি দরের মানে 2 কেজি চায়ের বিক্রয় মূল্য কত? 500 টাকা। আর 150 টাকার দরে কেজি দরে 250 টাকা কেজি দরে 2 কিলো চায়ের ক্রয় মূল্য কত? 250 জন্য 500 টাকা। 150 টাকা কেজি দরে আহ, আপনার 5 কেজি চায়ের ক্রয় মূল্য কত? 5×৫ = ৭৫০, 750 টাকা, 750 টাকা আর 500 টাকা, তাহলে কত হয়? 1250 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 1250। 7 কিলো চায়ের ক্রয় মূল্য হচ্ছে 1250, বিক্রয় মূল্য কত হচ্ছে? 7 দিনও 1400, 200 টাকা করে কিলো হলে 7 দিনও 1400 টাকা। এবার আমরা যদি এটা বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে 150। তো এখানে আমরা 150 টাকা, এটা যেটা পেলাম বিয়োগ করে, সে 150 টাকা কিন্তু লাভ, এটা কিন্তু লাভ হয়ে গেল আমার। 1400 টাকার জিনিস 1250 টাকায় কিনে আমরা বিক্রি করলাম 1400 টাকায়, তার লাভ হয়ে গেল 150 টাকা। তার কত টাকায় 150 টাকা লাভ হলো? 1250 টাকায় কিন্তু 150 টাকা লাভ হলো। তাহলে 1250 টাকায় যদি 150 টাকা লাভ হয়, 1 টাকায় কত লাভ? তার 150টা উপরে চলে যায়, 1250 নিচে চলে আসে। এবার এখানে বলেছে শতকরা কত লাভ, এখানে বলেছে শতকরা লাভের হার কত, তাহলে 100 টাকায় কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে 100টা আমি এখানে গুণ করে দিলাম, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটলো, আর 15, 3×5 = 15, এখানে আপনার ক্যালকুলেশন করলে এই 15কে কাটলে 5 দিই, 3×5 = 15, আর 5×25 = 125। এই 25 আর এই 100 যদি আমি কাটি তাহলে 4×25 = 3×4 = 12, তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু 12%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে ওর সঠিক উত্তর হবে 12%, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পঞ্চায়েত দাগের এই প্রশ্নে। পঞ্চায়েত দাগের যে প্রশ্নটা আছে, তো সেই প্রশ্নটা কী আছে আপনারা দেখুন। তো পঞ্চায়েত দাগের যে প্রশ্নটা আছে, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল? দেখুন, সে তার বন্ধুকে সুদ আসল বাবদ 15,600 টাকা কিন্তু শোধ করে। তাহলে এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? PTR/100, পি কত? পি কিন্তু এখানে এই প্রিন্সিপাল বলে দিয়েছে 12,000 টাকা, ইন্টু টি কত? টি কিন্তু আপনাকে বার করতে হবে, বলেছে না কত দিনের জন্য টাকাটা ধার নিয়েছিল, টিটা আপনার বার করতে হবে। সুদের হার কত? পিটিআর, আর হচ্ছে সুদের হার এই 6% হারে, তাহলে 6/100, এটা গেল কি? এটা গেল কিন্তু সুদ। তাহলে এই সুদ সমান কত? তো সুদে আসলে 15,600 টাকা শোধ করতে হয়, তাহলে 12,000 টাকা আসল হলে 15,600 থেকে 12,000 বাদ দিলে 3,600, এই 3,600টা কিন্তু সুদ হয়েছে। তাহলে আমরা এখান থেকে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটতে পারি, আর এখানে এই একটা শূন্য এই একটা শূন্য কাটতে পারি, উপরে উপরে কাটা যায়। আর এই যে 36, এই 6 দিয়ে কাটতে পারি, 6×7 = 36, 6×7 = 360, আর এই 12কে 60 দিয়ে কাটতে পারি, তাহলে 5×12 = 60। তাহলে এখানে টি সমান সমান কত দাঁড়ালো? টি সমান সমান হয়ে যাবে 5 বছর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 5 বছর। বিদ্যাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এইসব অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। তো আজকে কিন্তু যে ক্লাসটি করলাম সেটা কিন্তু আহ, একটি প্র্যাকটিস সেট, যেটি কিন্তু এ সপ্তাহের কর্মসংস্থানে দিয়েছে। তো কর্মসংস্থানে এই প্র্যাকটিস সেটটা কেমন লাগলো অবশ্যই আপনারা ফোন করবে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এছাড়া আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট, যদি আপনারা ক্লাসটা ভালো লাগে, এই ভিডিওগুলো যদি আপনাদের, এই ক্লাসগুলো যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার নিজের ব্যাপার, কিন্তু ক্লাসটা একটি লাইক করতে ভুলবেন না। তো আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।